জাকসু নির্বাচনের ভোট গণনায় ধীরগতি, অধীর অপেক্ষায় প্রার্থী আর ভোটাররা। অনিয়মের অভিযোগে বর্জন ছাত্রদল সহ 4টি প্যানেলের। জাকসু নির্বাচনের ফল ঘোষণার বিলম্ব নিয়ে শিক্ষার্থীদের জল্পনা, রহস্যময় ভূমিকা কমিশনের, বললেন পর্যবেক্ষক। মূল ঘটনা প্রকাশের আহ্বান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। ঘোষিত সময়ে নির্বাচন ছাড়া বিকল্প নেই, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের 5 সুপারিশ। নয় মাসে নাফ নদী থেকে 322 জেলে অপহরণ, এখনো ফেরেনি শতাধিক। টেকনাফ সীমান্তে আতঙ্কের নাম মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সরু রাস্তা আর ঝুঁকিপূর্ণ বাঁকে মরণ ফাঁদ বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। প্রশাসনের উদাসীনতায় দিনাজপুরে সড়ক সংস্কারের উদ্যোগ স্থানীয়দের। বরিশালে কীর্তনখোলা নদীর মাটি অবৈধভাবে নেওয়া হচ্ছে ইটভাটায়। তলদেশ থেকে নির্বিচারে বালু তুলছে সিন্ডিকেট, হুমকিতে প্রাণ প্রকৃতি। এটা তো যারা দেখা যাইতেছে ইটভাটার জন্য কাটতেছে, তা আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে। বেরিবাদ ভাগ্যে গেলেই তো জায়গা আছে, আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাবে। নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা কার্কিকে চায় আন্দোলনকারীরা। সেনা প্রধানের সাথে দীর্ঘ আলোচনা। দুর্নীতি বিরোধী অবস্থানই পছন্দ জেনজিদের। ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে সর্বসম্মত হয়েছে সুশীলা কার্কি। কার্যনির্বাহী সরকার গঠনে তাকে সুপারিশ করছি আমরা। সৎ, নির্ভীক এবং অবিচল একজন ব্যক্তি হিসেবে আমরা সুশীলা কার্কিকে দেখি। সত্য যখন কথা বলে তখন তা কার্কির মতোই শোনায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের 15 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। হল সংসদের ভোট গোনা হচ্ছে এখন। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট। নানা জটিলতায় ভোট গ্রহণের 5 ঘন্টা পর গণনা শুরু হয়। সিনেট ভবনে কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। সনাতন পদ্ধতিতে হাতে গোনা হচ্ছে এবারের ব্যালট। প্রথমেই গণনা হচ্ছে 21টি হল সংসদের প্রাপ্ত ভোট। এখন পর্যন্ত 14টি হলের ফলাফল তৈরি হয়েছে বলে এখনও ফল ঘোষণা দেওয়া হয়নি। হল সংসদের পর জাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। জাকসু কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 177 প্রার্থী। একই সঙ্গে 21টি হল সংসদের নির্বাচনও হচ্ছে। প্রতি হলে পদ সংখ্যা 15টি। ভিপি পদে 9 জন প্রার্থী আর জিএস প্রার্থী 8 জন। দর্শক, ভোট গণনার সার্বিক অবস্থা জানার চেষ্টা করব। আমার সহকর্মী হাসান মিসবার কাছ থেকে জানতে চাই। মিসবা, 10 ঘন্টায় কয়টি হলের গণনা শেষ হলো? 15 ঘন্টা পেরিয়ে গেল আমরা যতটা শুনেছি। কি অবস্থা, ধীরগতির কারণ নিয়ে কি জানালো কর্তৃপক্ষ আসলে? দেখুন, ভোট আনুষ্ঠানিকভাবে বিকেল 5টায় অর্থাৎ গতকাল বিকেল 5টায় শেষ হবার কথা। সেই ভোট শেষ হয়েছে সন্ধ্যা 7:30টায়। এরপরে গিয়ে আরও 3 ঘন্টা পরে রাত 10টায় ভোটের আনুষ্ঠানিক গণনা শুরু করা হয়েছে। অর্থাৎ যে সময়টিতে ফলাফল দেওয়ার কথা সেই সময়টিতে এসে তারা ভোট গণনায় শুরু করেছেন। ফলে এখানে ভোট গণনার একটি দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে এবং আমরা দেখছি যে খানিকটা অব্যবস্থাপনার কারণে আসলে এমনটি হয়েছে। কারণ সকালে যখন ওএমআর ব্যালট পদ্ধতি বাতিল করা হয়, এরপরে সেটিকে যখন অ্যানালগ পদ্ধতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন কর্তৃপক্ষের উচিত ছিল যে এটিকে প্রত্যেকটি কেন্দ্রে গণনা করবার পরে তারপরে এই সিনেট ভবনে ফলাফলটুকু এনে এখান থেকে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করতে পারতেন। কিন্তু তারা সমস্ত ব্যালট বাক্সগুলো এখানে এনেছেন এবং এখানে শুরুতে মাত্র একটি টেবিলে গণনা করা হয়েছে, পরে আরও যুক্ত হয়েছে 3টি টেবিল, যার ফলে এটি আসলে এক ধরনের অব্যবস্থাপনা এখানে হয়েছে
হচ্ছে এবং যেভাবে গণনা করা হচ্ছে, অর্থাৎ গণনা শুরু হওয়ার পরে 10 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের একটি ব্যালটও গণনা করার সুযোগ তৈরি হয়নি। এখনও হল সংসদের ব্যালটটি গণনা করা হচ্ছে এবং আপনি বলেছেন 14, এখানে আরও একটি যুক্ত হয়েছে, 15টি এখন পর্যন্ত গণনা করা হয়েছে, এখনও বাকি আছে আরও 7টি। সুতরাং এই 7টিতে আরও হয়তো 6-7 ঘন্টা লেগে যাবে। এরপরে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনার প্রসঙ্গটি আসবে। অর্থাৎ কর্তৃপক্ষ বলেছেন যে দুপুরের মধ্যে তারা ফলাফল দেবেন, সেটি আসলে কোনোভাবে সম্ভব হবে না। বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ এই ফলাফল হয়তো জানানো হতে পারে। আর এর মধ্যে যারা এই ভোটে অংশ নিয়েছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা, তারা রাতভর সিনেট ভবনের বাইরে অপেক্ষা করেছেন। দেশবাসীও অপেক্ষায় আছে যে কখন এই জাকসুর ফলাফলটি জানা যায়। তো কেন্দ্রীয় সিনেট ভবন থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ইসবাত, ধন্যবাদ আপনাকে। এই ভোটে প্রার্থীতা জানাতে প্যানেল মোট 8টি, এর মধ্যে অনিয়ম, কারচুপি আর প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল ও বামপন্থী সহ 4টি প্যানেল। বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষ হওয়ার 1 ঘন্টা আগে প্রথমে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল প্রার্থীরা। অভিযোগ করা হয় ওএমআর মেশিন ও ব্যালট পেপার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। এমনকি সিসি ক্যামেরার দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াত নেতার কোম্পানিকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের দিকে ছুটতে দেখা যায় ছাত্রদল প্যানেলের প্রার্থীদের। অভিযোগ, ওই হলে ভোট কারচুপি হচ্ছে, কিন্তু সেটি যাচাই করতে গেলে জিএস প্রার্থী তানজিলা বৈশাখীকে ঢুকতে দেওয়া হয়নি। তাই পরিস্থিতি যাচাই করতে সেখানে হাজির হন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসানও, সাথে গণমাধ্যম কর্মীরা। তাতেই বাধে বিপত্তি। নারীদের হলে পুরুষদের প্রবেশকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয় শিক্ষার্থীদের। কালি দেওয়ার কথা ছিল প্রথমে, কিন্তু দিচ্ছে একদম শেষে গেটের বাইরে, তাও সেটা হচ্ছে উঠে যাচ্ছে। এর আগে সকালে ভোট শুরুর সময় গণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা। জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে ওএমআর মেশিন কেনার অভিযোগ করেন তারা। ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। প্রত্যেকটা ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ ব্যালট পেপার রাখা হয়েছে। আমাদের একটা সন্দেহের উদ্রেক হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মেটিকুলাস ডিজাইন হইতেছে কিনা। পরে বিভিন্ন হলে ভোট গ্রহণে অনিয়ম, জাল ভোট, নকল ব্যালট ব্যবহার, পোলিং এজেন্টদের কাজে বাধা এবং শিবির সমর্থিত প্রার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করে ছাত্রদল। ভোট গ্রহণ শেষ হবার 1.5 ঘন্টা আগে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা। দাবি, শিবিরের অনিয়মে সহায়তা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। বিকেলে এই ইস্যুতে একসাথে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট ও এজিএস প্রার্থী। দাবি, ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন। কালি উঠে যাচ্ছে, সেটা আমরা ভিতরে সলভ করব, কিন্তু এই জিনিসটা বাইরে এভাবে হওয়া, এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে জাল ভোট। হোয়াট ইজ জাল ভোট? এখানে কিসের জাল ভোট হচ্ছে? এখানে একটা কালি শুধু উঠে যাচ্ছে। যদি সবকিছু স্থগিত থাকে তা আপনারা তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে। আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি, সবকিছু লাইভ ওখানে দেখাইছে। ছাত্র শিবিরের দাবি, নিশ্চিত পরাজয় জেনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল। তারা নির্বাচন বর্জন করেছে। আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে বলে মনে করি। যে কেউ কোনো প্রার্থী বা কোনো দল বা প্যানেল আসলে বয়কট করলে আসলে নির্বাচনী প্রভাব পড়বে বলে আমি মনে করি না আর কি। নির্বাচনে বাকি যারা আছে বাকি সবার ফলাফল ঘোষণা হবে। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাকসু বয়কটের ঘোষণা দেয় সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আবারও ভোট নেয়ার দাবি তাদের। দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। একই সাথে পুনরায় নির্বাচন কমিশন গঠন এবং তফসিলের মধ্য দিয়ে
নতুনভাবে আমরা একটি জাকসু নির্বাচনের চূড়ান্ত দাবি জানাচ্ছি। এর আগে ভোটে অনিয়মের অভিযোগে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোট বর্জনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। চলমান জাকসু নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান তারা। রাত ৯টার পর ভোট গণনা কেন্দ্রের সামনে দিয়ে মিছিল করেন ভিপি প্রার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে গণমাধ্যমে তারা দাবি করেন, শুরু থেকেই পক্ষপাতদুষ্ট আচরণ করেছে কমিশন। সকাল থেকে কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে না দেয়া, একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেন নেতারা। বলেন, নির্বাচনে ব্যালট ছাপা হয় জামায়াতের প্রতিষ্ঠিত নেতার কোম্পানিতে। প্রায় ১২,০০০ ভোটারের বিপরীতে ১৫ থেকে ১৭,০০০ ব্যালট ছাপানো হয়েছে। অভিযোগ, অতিরিক্ত ব্যালট পোলিং এজেন্টের মাধ্যমে সরবরাহ করা হয়েছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার কাছে, যেখান থেকে ভোট কারচুপির অভিযোগ করেন তারা। সকাল থেকে ফজিলাতুন্নেসা হল, ছাত্রদের ২১ নং হল, তাজউদ্দিন হল সহ বেশ কিছু কেন্দ্রে মব তৈরি করে পোলিং এজেন্টদের বাধা ও ভোটারদের মাঝে ভীতি তৈরি করা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে এই জামাতি প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২,০০০ ভোটারের এগেইনস্টে প্রায় ১৫ থেকে ১৭,০০০ ব্যালট ছাপিয়েছে। এই প্রার্থীর ব্যালটগুলো কোথায় গিয়েছে, কাদেরকে এই ব্যালটগুলো সরবরাহ করেছে? আমাদের সন্দিহান ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্রী সংস্থাকে এই পোলিং এজেন্টের মাধ্যমে এই ব্যালটগুলা সরবরাহ করা হয়েছিল, যার মাধ্যমে এই ব্যালটগুলা দিয়ে বিভিন্ন হলে জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা। শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়ে বর্জন না করলেও নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন করে এই কথা জানান এনসিপি সমর্থিত বাকছাসের জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম। এত প্রতিকূলতা অতিক্রম করেও নির্বাচনে শিক্ষার্থীদের ভোট প্রদান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে তাদের আগ্রহের অসংখ্য অনিয়ম ও অব্যবস্থাপনা, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, নির্বাচন হওয়ার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার ভারসাম্য আনার স্বার্থে আমরা মনে করি ব্যর্থ নির্বাচন কমিশনের সমন্বয়হীনতা, অদক্ষতা এবং আন্তরিকতা ও প্রস্তুতির অভাবে তীব্র নিন্দা জানাই আমরা, এবং আমরা মনে করি এই নির্বাচন বিতর্কিত হওয়ার সকল দায়ভার নির্বাচন কমিশন ও ৩৩ বছরের নো জাকসু কাটিয়ে আমরা একটা ব্যাড ইলেকশনের মাধ্যমে হলেও যে জাকসুটা আমরা পেয়েছি, সেই জাকসুর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্যটা আনার জন্য এই জাকসুর ধারাবাহিকতাটা দরকার। আমরা মনে করি যে এটা যদি এখন আমরা বর্জন করি বা এটা যদি বানচালের দিকে যায়, তাহলে হয়তো এই নির্বাচন কমিশন বা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আবারও আমাদের সামনে একটা ৩৩ বছরের জটলা আনবে, যেটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে আসলে হুমকির মুখে ফেলবে। ৩ দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গতকাল দিনের শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন শিক্ষার্থীরা, তবে দুপুরের পর বাড়তে থাকে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর দাবি। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রদল, বাকছাস সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। যদিও কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়নি বলে দাবি করেন ভিসি কামরুল আহসান। কোনো ধরনের বিচ্যুতি শিক্ষার্থী নয়, প্রশাসনের পক্ষ থেকেও আমরা এটা গ্রহণ করব না। ফলে যেখানে যেখানে অনিয়ম ব্যত্যয় রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এবং অন্য কোনো ব্যত্যয় যদি ঘটে থাকে সেটা নিয়ম অনুযায়ী যা যা করা দরকার করব। দর্শক, ভোট গণনার খবরাখবর আবারও জানার চেষ্টা করব, সহকর্মী তানজিম শাফিনের কাছ থেকে জানার চেষ্টা করব। তিনি সেই নির্বাচনের খবরাখবর গতকাল থেকে সারাদিন যাবত রাখছেন, আজ সকালেও তিনি সেখানেই রয়েছেন। শাফিন, দিনের আলো ফুটছে, ফলাফলের অপেক্ষা বাড়ছে, কেন্দ্রের বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? প্রার্থীরা সবাই এখন কোথায় রয়েছে? কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি কি আশঙ্কা রয়েছে কিনা, এবং কি বলছেন তারা? ইসরাত, রাত পেরিয়ে সকাল গড়িয়েছে, ক্লান্তির ছাপ এখন সবার চোখে মুখে। যারা শিক্ষার্থী ছিলেন অপেক্ষমান ফলাফলের, তারা অনেকেই ফিরে গেছেন যার যার হলে। তারা হয়তো বিশ্রামের পরে আবারও ফিরে আসবেন এই ফলাফলের জন্য। আমরা সকাল ঠিক না, আমরা ভোরে দেখেছি যে শিক্ষার্থীদেরকে শিক্ষকরা এভাবে উদ্বুদ্ধ করেছেন যে
ফলাফল যেহেতু এখন পর্যন্ত গণনার মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছায়নি, সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষকরা পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা হলে গিয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও ফিরতে পারবে ফল ঘোষণার আগে। জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সিনেট হল থেকে যে তথ্য আমরা পাচ্ছি তাতে 14টি হল সংসদের ফলাফল এখনো পর্যন্ত গণনা করা গেছে এবং এখনো 7টি হল সংসদের ফল গণনা বাকি রয়েছে কেন্দ্রীয় সংসদের পুরোটাই। অর্থাৎ আজকে আমরা এখনো পর্যন্ত যে 10 ঘন্টার পর্যালোচনা করে যতটুকু আঁচ করতে পারি তাতে হয়তো আজকে জুমার পরে বিকেল গড়াতে পারে এই পূর্ণাঙ্গ ফলাফল আসতে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি গতকাল থেকে নিরাপত্তার চাদরে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছিল। ইসরাত, আপনি যেটি জানতে চাইছিলেন যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কিনা, না এখনও আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি। যদিও গতকাল যেই ছাত্রদল সহ যে কয়টি প্যানেল তারা ভোট বর্জন করেছিল তারা বলছিল যে তারা একটি আলোচনার মধ্য দিয়ে একটি যোগপথ আন্দোলনের যাবার পরিকল্পনায় রয়েছেন। সেটি যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে হয়তো সে ধরনের একটি প্রক্রিয়া তারা অনুসরণ করতে পারেন। তবে এছাড়া সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া আমরা বারবার জানার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে 3 দশক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদের নির্বাচন হচ্ছে, তো এই নির্বাচনটিকে তারা যেই ত্রুটিগুলো রয়েছে এগুলোর ঊর্ধ্বে রাখতে চান। তারা চান তাদের যে ভোট রয়েছে সেখান থেকে নির্বাচিত প্রতিনিধিরা কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদে আসুক, যাতে নিয়মিত হওয়ার পরে সেই গণতান্ত্রিক চর্চায় অর্থাৎ জাকসু নিয়মিত হয়ে যায়, সেই বিষয়টি আসলে সাধারণ শিক্ষার্থীরা চাইছেন। তো এখনো পর্যন্ত আসলে অপেক্ষার প্রহর শেষ হয়নি, আরো কয়েক ঘন্টা এখানে অপেক্ষা। ধন্যবাদ আপনাকে শাফিন। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংখ্যা এড়াতেই এমন সিদ্ধান্ত, কেউ বলছেন বেশি ভোট গণনায় সময় লেগেছে বেশি। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন যা কিছুই ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের, চুপ করে থেকে সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব, আবার কারো ধারণা কয়েক লক্ষ ভোট গুনতেই কেটে গেছে দীর্ঘ সময়। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিঅ্যাকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা
সেটা হতে পারে, এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়টা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। আগামী নির্বাচিত সংসদে জুলাই সনদের বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। আর সংবিধানের যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে তার বাস্তবায়ন চায় জামায়াত। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের নতুন সংবিধানই একমাত্র পথ বলে জানায় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় এমন মত দেয় দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একাধিকবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ আসে বিশেষজ্ঞদের কাছ থেকে। এই 4টি পরামর্শ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, পরবর্তীতে যাতে জুলাই সনদ কিংবা জুলাই বিপ্লবের বৈধতা হুমকির মুখে না পড়ে, তাই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমেই সনদ বাস্তবায়ন বিষয়ক আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। দিনব্যাপী যুক্তিতর্কে নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো। নতুন সংবিধানই জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র পথ বলে নিজেদের অবস্থান তুলে ধরে এনসিপি। জামায়াতের দাবি, গণঅভ্যুত্থানকে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বৈধতা দিলে সেটার অধীনেই নির্বাচন হলে কোনো সমস্যা থাকবে না। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা 5ই আগস্ট থেকে কার্যকর দেখানো, তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে, এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে সম্মুখ পানে অগ্রসর হওয়া সম্ভব। নতুন করে লিখে আমরা যদি সেটাকে পরিবর্তিত করতে না পারি, এ কারণে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা। কিন্তু বিশেষজ্ঞদের সুপারিশকৃত 4টি প্রক্রিয়ায় একমত নয় বিএনপি। পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমেই সনদের বাস্তবায়ন চায় দলটি। প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে, যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি, এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে, সেটার মধ্যে আমরা একমত হব। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সময়ক্ষেপণ করতে চায় না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তাই আগামী 13ই সেপ্টেম্বরের মধ্যে সবগুলো দলকে জুলাই সনদে স্বাক্ষর করতে 2 জন করে প্রতিনিধির নাম পাঠাতে কমিশন অনুরোধ জানিয়েছে বলেও জানান তিনি। আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম 2 জন ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। সনদ বাস্তবায়নে দলগুলোকে আরও আন্তরিকতা দেখানোর আহ্বান জানান আলী রিয়াজ। করা হয়েছে আমরা যেটা ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের বৈঠকে একথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয়। টেকনাফ সীমান্তের নাফ নদী এখন বাংলাদেশের জেলেদের কাছে আতঙ্কের নাম। মাছ ধরতে গেলেই অস্ত্রের মুখে ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত 9 মাসেই অপহরণের শিকার 322 জন, এর মধ্যে 118 জনকে ফিরিয়ে আনা যায়নি এখনো। তাদের পরিবারে চলছে কান্নার রোল। মিয়ানমারে আরাকান রাজ্যের জল ও স্থলভাগের বিশাল অংশ আরাকান আর্মির দখলে। এরপর থেকে অনেকটাই অনিরাপদ টেকনাফের নাফ নদী।
সর্বশেষ বুধবারও 5টি ট্রলারসহ 40 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের 10 সেপ্টেম্বর পর্যন্ত ধরে নেওয়া 322 জনের মধ্যে এ পর্যন্ত 189 জেলে এবং 27টি নৌযান ফেরত এনেছে বিজিবি। ফেরত আসারা জানান তাদের অভিজ্ঞতা। আর বাংলাদেশের ফৌজদার ডুলাজি তের বাদ আর মিশন সময় দিয়ে আর বগুরে পিনরা বানি এন্ড দরিলে আর গাতত গলা ইরি এনলে মালুগি আর বাংলাদেশে মালামাল নদের হন তো তারা মালামাল লইনে পারে ইয়ানাল্লাহ বলে হন আর আক্রমণ বেশি করে তারা মাল সামানে দিত আসুম ওনার রান্দারে মাল দিত আসুম হলো তো তার খুশিও টিয়া বছর হতো হলো তোর ফিট আই। মোহনার পর থেকে বঙ্গোপসাগরে কোস্টগার্ডের টহল না থাকায় আরাকান আর্মি প্রায়ই বাংলাদেশের জলসীমা অতিক্রম করছে বলে অভিযোগ জেলেদের। এরা কিন্তু সীমা অপকরণ করলেও নিয়ে গেছে, সীমার বাংলাদেশের সীমার ভিতর থাকলেও ওরা নিয়ে গেছে আমাদের। প্রশাসন তো এখানে টহলে থাকে না, কোস্টগার্ড কোনো নৌবাহিনী কোনো টহলে থাকে না, এই জন্য এরা সুযোগ পায়। আপনারা আমাদের সীমানাগুলো নির্ধারণ করে দেন, আমাদের এই অসহায় মা বোনদের কান্নাগুলো আপনারা মুছে দেন। গত 1 মাসে আরাকান আর্মির হাতে আটক কোনো জেলে ফিরে না আসায় তাদের পরিবারে চলছে কান্নার রোল। অনাহারে অর্ধাহারে কাটছে দিন। বাচ্চা যদি শুনি তা মারা মনের বুদ্ধি পাইতাম, যা আছে নাই কি কোনো খবর পাতি নাই। বাতাবাড়ি বেশি কষ্ট হতো, খদ্দর আছে খবর কান্ড হয় দি আর বাংলাদেশের সরকার তো আর জামিনি আর চাই দি মহেন্দ্র স্কুল মাদ্রাসা পড়া ঠিক মতো খানা দিনে পারি নাই, হুন তো খানা দিনা দিও তারা ভিডিও মধ্যে খাই না পাইলে না পারি আর আছে খাঁদা হারিয়ে বন্ধ ধরে নুরালো মারিবা মায় তো গিয়ে দিব। বিজিবি ও কোস্টগার্ডের টহল বৃদ্ধির পাশাপাশি জেলেদের ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান এই কর্মকর্তা। সীমান্তবর্তী এলাকায় দুই পাশে সীমান্তে যারা অবস্থান করছে এদের মধ্যে যে একটা সমঝোতা থাকে, এটার আন্ডারেই আমরা চেষ্টা করছি এদেরকে ফিরিয়ে আনা এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই তাদেরকে ফিরিয়ে আনতে পারব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক যানবাহনের বেপরোয়া গতি আর একের পর এক দুর্ঘটনায় এই মহাসড়কটি চলাচলকারীদের কাছে পরিণত হয়েছে মরণপথে। নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত 51 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সোনা মসজিদ, হিলি স্থলবন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহনও এই মহাসড়ক ধরেই চলাচল করে। এই রাস্তায় গতিসীমা প্রতি ঘন্টায় 80 কিলোমিটার সত্ত্বেও বেশিরভাগ গাড়ি চলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ফলস্বরূপ প্রায়ই ঘটে দুর্ঘটনা। অনেক ঝুঁকিপূর্ণ কিছু বাঁক রয়েছে, যে বাঁকগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। এখানে ওভারটেকিং বা অতিরিক্ত গতি থাকার কারণে সেটা ওভারটেকের সময় দেখা যাচ্ছে গতিরোধ করতে পারে না, তখন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য 4 লেন হওয়া অত্যন্ত জরুরি। কথা হয় এই পথে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনের চালকদের সাথে। দুর্ঘটনার কারণ ও প্রতিকারের কথা জানান তারা। স্লো যান যেগুলো হলো এই যে রিক্সা, অটো রিক্সা, এই যে মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল চলে গেল, এগুলো এই জিনিসগুলো যদি রোধ করা যায় তাহলে কিছুটা কম। কিছু কিছু আমাদের ড্রাইভার সাহেব আছে ডান বাম বুঝে না, সিঙ্গেল বুঝে না, এ কারণে ওর দুর্ঘটনাটা বেশি হয়। গাড়িটা যদি আমি আমার নিয়ন্ত্রণ রেখা চালাইতে পারি, চালাই সচেতনভাবে চালাই, তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন মহাসড়কটি 4 লেন করা সহ দুপাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকটাই কমবে বলে আশা তাদের। সচেতনমূলক কার্যক্রম অব্যাহত আছে। আমরা লিফলেট বিতরণ করি মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধ কল্পে। আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মোবাইল টিম চলমান আছে। আমরা মোবাইল টিমের মাধ্যমে প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে টহল দিই। ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর প্রজেক্টের আওতায় ফেজ ওয়াইজ বাস্তবায়নের প্রক্রিয়াতে রয়েছে। ঈশ্বরদী হয়ে বনপাড়া এবং বনপাড়া হয়ে হাটিকুমরুল পর্যন্ত এটি 4 লেন এবং উভয় পাশে সার্ভিস লেনও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করতেছি অতি দ্রুত প্রকল্পটি পাস হবে। প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি মৃত্যুফাতে পরিণত হয়েছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ বাঁক সম্প্রসারণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কটি 4 লেনে উন্নতি করলে এই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। জনপ্রতিনিধিদের বারবার বলেও কাজ না হওয়ায় সড়ক সংস্কারে নেমে পড়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুত সংস্কার হবে রাস্তাটি, কিন্তু কতদিন পরে সংস্কার শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তায় স্থানীয়রা। মোবাইল আর ইজি বাইকের লাইট জ্বালিয়ে কাদামাখা সড়ক মেরামতে ব্যস্ত গ্রামবাসী।
রাতের এমন দৃশ্য দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামে। কেউ মাটি কেটে রাস্তার গর্ত ভরাট করছেন, কেউ রাস্তা সমানে ব্যস্ত। স্বেচ্ছাশ্রমে নিজেদের সড়ক নিজেরাই ঠিক করছেন গ্রামবাসী, নইলে হাঁটা চলার সুযোগই থাকছে না। যখন বৃষ্টি হয় তখন আর নিজের ইচ্ছা থাকে না যে আমি খামারটাকে রাখি। রাস্তা যে কোনো পাশ দিয়ে আসতে চান দাউদপুরে আসতে পারবেন না, যেমন একটা ছিটমহলের মতো জায়গা। স্কুলে বাচ্চারা যেতে পারে না, কোনো অসুস্থ রোগী নিয়ে যেতে পারি না। আমাদের দুঃখের কথা বলে শেষ করতে পারবো না, এমন দিন গেছে আমাদের কান্না আসে যায় চোখে। সামান্য বৃষ্টিতে কাদায় একাকার হয়ে পড়ে সড়কটি। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও কাজ হয়নি। রিক্সা, ভ্যান চলাচল তো দূরের কথা, মানুষের চলাচলও বন্ধ হওয়ার পথে। সবচেয়ে বেকায়দায় পড়তে হয় রোগীদের হাসপাতালে নিতে। গাড়ি উল্টে যায়, চেয়ারম্যান ক ভোট দেয়, সে রাস্তা পাকা হয় না। আমাদের নিজের টাকা দিয়ে রাস্তাগুলা মনে করে ঠিক করতেছি। কৃষি পণ্য যে নিয়ে যাবো তার কোনো পরিবেশ নাই, ওই জন্য এখন কি করবো, নিজে পরিশ্রম করে রাস্তাঘাট ঠিক করতেছি। উপর মহলারা খালি চালাকি করে যে এবার নয়, এবার নয়, এবার আগামী হবে, এই চালাকি করে করে আমাদের কাছে খালি ভোট নিয়ে যায়। এলাকাবাসীর এই উদ্যোগে টনক নড়েছে স্থানীয় প্রশাসনের, বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরজমিনে পাঠিয়েছিলাম, তো উনি দেখে এসেছেন পূর্বতন অর্থ বছরগুলোতে আপনার বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি এডিপি যেটা বলি, সেইখান থেকে কিছু দূর আমরা ধাপে ধাপে আমরা রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করছি। গ্রামীণ এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় ৫,০০০ মানুষ। শরীফ ফারুকি, যমুনা নিউজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে বৃহস্পতিবার দুপুর ১:৩০টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম। এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাও করবেন। দিনের আলোয় কাটছে তীর, রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু। বরিশালের কীর্তনখোলা নদীতে বর্তমান চিত্র এমনই। আসন্ন মৌসুমকে সামনে রেখে নদী তীরের মাটি কাটার উৎসবে মেতেছে ইট ভাটার মালিকরা, আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট। এর ফলে নদী ভাঙনের সর্বস্ব হারানোর ঝুঁকিতে বহু পরিবার। যদিও জেলা প্রশাসন বলছে নজরে এলেই ব্যবস্থা নিচ্ছে তারা। মাত্র ২ মাস পর শুরু হবে ইট পোড়ানো, তাই বরিশালের 3 স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল কাদামাটি। ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে। যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলেই দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী। টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার। শুধু 3 স্টার নয়, এই অঞ্চলের শত শত ইট ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে। এবারে বেরিটাই কাটতে আছে, ওই বেরিবাদ বাইকে গেলেই তো দেখা আছে আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাবে, বালিঘরের দিকে পানি ঢুকে যাবে। এটা তো যারা দেখা যাইতেছে ইট ভাটার জন্য কাটতেছে, তাই আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম অবৈধ ড্রেজার। দিনের আলোতে শান্ত এই ড্রেজারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাতের আধারে। রাত যত গভীর হয় কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘনফুট বালু। বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, দেখা দিয়েছে নদী ভাঙন। শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কীর্তনখোলায় বালুমহালের কোনো ইজারা নেই। তবে রাতের আধারে নদীর চরমোনাই, চরবাড়িয়া, চাঁদমারি, বিশ্ববিদ্যালয়, কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। অভিযোগ আছে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা। রাত্রে যেদিন ডাবল ট্রিপ হয়, দুইটা যায় বা চারটে যায়,
ভাঙতে ভাঙতে যাচ্ছে যে রেজাল্ট চলে দিন 24 ঘন্টা ভাই সব দিকে ওখানে থাকতে পারে এলাকা আপনি যার জিগেবেন কেউ ঘুমাইতে পারে না রাত ভাঙে বেশি দেখি কাটে এটি ভাঙে বেশি জমি জমা সবই আমাদের নদীতে বিলীন হয়ে গেছে একাধিকবার আমাদের এই 4বারের পর আমরা হানে পারে জমছি। কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক। অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ এসছে তাতে আমরা প্রায় আপনার 12টি মামলা হয়েছে, প্রায় 9,50,000 টাকা জরিমানা করেছে এবং 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আমরা নিয়মিত যখনই আমরা খবর পাই তখনই আমরা অভিযান চালাই। নদী রক্ষায় জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। হংকংয়ের বিপক্ষে জয়ের পর তাওহিদ হৃদয়কে সামলাতে হলো কঠিন প্রশ্ন। স্বীকার করলেন শেষ হয়েছে হানিমুন পিরিয়ড, তবে চেষ্টাটা চালিয়ে যেতে চান এই ব্যাটার। বড় ব্যবধানে জয় না পাওয়ায় টাইগারদের ভাবনা বাড়াচ্ছে রান রেট, তবে জয়টাই মুখ্য বলছেন হৃদয়। লিটনদের সামনে এবার বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যবধানটা হয়েছে 14 বল আর 7 উইকেট হাতে রেখে। প্রতিপক্ষ বিবেচনায় প্রত্যাশাটা ছিল আরো বেশি। টস জিতে আগে বোলিং নিয়ে খুব কম রানেও হংকংকে আটকাতে পারেনি টাইগাররা। ব্যাটিংয়েও ছিল আক্রমণের অভাব। বাংলাদেশের ব্যাটিং বিধ্বংসী না হওয়ার পেছনে দায়ী তানজিদ হৃদয়ের স্ট্রাইক রেট। তানজিদ 77 আর হৃদয় ব্যাট করেছেন 97 স্ট্রাইক রেটে। তাই তো ম্যাচ জিতলেও দিন শেষে হৃদয়দের সীমাবদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন। টি-20তে 13 ইনিংস আগে নিজের সবশেষ 50 পাওয়া হৃদয় ম্যাচ শেষে স্বীকার করলেন ক্যারিয়ারে মধুর সময় শেষ, চালিয়ে যেতে চান চেষ্টা। আমার তো হানিমুন পিরিয়ড শেষ, আপনি যেটা বললেন, তো আমিও ট্রাই করছি যে যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি, ট্রাই করছি, হয়তো বা হচ্ছে না। এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা যারাই আছে তারা কখনো এক গ্রাফে যেতে পারে না। আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি, আমিও ট্রাই করছি, আমার হয়তো বা হচ্ছে না, কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো, আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো। এই আবুধাবিতেই প্রথম ম্যাচে হংকংকে স্রেফ উড়িয়ে দিয়েছিল আফগানিস্তান। 94 রানের বড় সেই জয়ের পর 4.7 নেট রান রেট নিয়ে এগিয়ে আছে আফগানরা। আর বাংলাদেশের 1.001 রান রেট নিয়ে কি বাড়তি চিন্তা ছিল টাইগারদের? তো আগে ইনশিওর করতে হবে ম্যাচটা যেন হাত থেকে না বেরিয়ে যায়। তো আমাদের প্ল্যান ছিল ওইভাবেই, এক্সিকিউশন ওয়াইজ যদি বলি হয়তো বা আরেকটু আগে শেষ করা যেত। আমি ট্রাই করেছি কয়েকটা, কিন্তু আমার ব্যাট ওইভাবে লাগছিল না। হয়তো বা আরও 2-1 ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু দিন শেষে ম্যাচের রেজাল্টটা আসাটা ইম্পর্টেন্ট। গ্রুপ অফ ডেথে বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শনিবারের সেই ম্যাচ দিয়ে আসর শুরু হবে লঙ্কানদের, যেখানে বাংলাদেশের চ্যালেঞ্জটা হবে আরো বড়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। নেপালের সংঘাত থেমে গেলেও উত্তেজনা কাটেনি এখনো। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কার হাতে যাবে সেই প্রশ্নে দেশ জুড়ে টানাপোড়েন। ঠিক সেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সততা আর দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণেই তরুণ প্রজন্ম তাকেই দেখতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। রক্তক্ষয়ী সংঘাত থেমে গেলেও এখনো থমথমে নেপাল। রাস্তায় নিরাপত্তা বাহিনীর টহল। কারফিউ খানিকটা শিথিল হলেও বাড়ানো হয়েছে সময়সীমা। জেএনসিদের তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন ক্ষমতা হস্তান্তর নিয়ে চলছে আলোচনা। জেএনসিদের প্রবল সমর্থনে উঠে এসেছে নেপালের সাবেক বিচারপতি সুশীলা কার্কির নাম। সেনাপ্রধানের সাথে 6 ঘন্টার ম্যারাথন বৈঠকে তার নাম প্রস্তাব করে তরুণ আন্দোলনকারীরা। জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ ব্যক্তি হিসেবে সর্বসম্মত হয়েছে সুশীলা কার্কি। কার্যনির্বাহী সরকার গঠনে তাকে সুপারিশ করছি আমরা। সৎ, নির্ভীক এবং অবিচল একজন ব্যক্তি হিসেবে আমরা সুশীলা কার্কিকে দেখি। সত্য যখন কথা বলে তখন তা কার্কির মতোই শোনায়। আন্দোলনের শুরু থেকেই আলোচনায় ছিলেন নেপালের প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কি। সততা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া এ নারী জেনজি আন্দোলনে ছাত্রদের পক্ষে প্রথম থেকেই ছিলেন সরব। সরকার বিরোধী বিক্ষোভে চলা হত্যাকাণ্ডের তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। This is a
criminal work of government, you know. সরকার যা করেছে তা অপরাধ। ছাত্ররা শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছিল। অস্ত্র তো দূরে থাক, তাদের কাছে একটা লাঠি পর্যন্ত ছিল না। তাদের ওপর গুলি চালানোর কোনো অধিকার নেই সরকারের। নেপালের মহেন্দ্র মোরং ক্যাম্পাস থেকে বিএ এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ সম্পন্ন করার পর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাশ করেন সুশীলা। শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও 1979 সালে কর্মক্ষেত্র পরিবর্তন করে আইনকে পেশা হিসাবে বেছে নেন তিনি। 2016 সালে সিনিয়র অ্যাডভোকেট থেকে নিযুক্ত হন প্রধান বিচারপতি হিসেবে। এরপরই একাধিক চাঞ্চল্যকর হাই প্রোফাইল দুর্নীতি মামলায় দৃঢ়তার সাথে প্রমাণ করেছেন নিজের মুন্সিয়ানা। গুপ্ত দুর্নীতি মামলায় তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রকাশ প্রসাদকে দোষী সাব্যস্ত করেন তিনি। শুধুমাত্র কথায় নয়, কাজেও তার শক্ত অবস্থান প্রমাণে নেপালের দুর্নীতি বিরোধী কমিশনের প্রধান প্রবল ক্ষমতাশালী লোকমান সিং কার্কির বিরুদ্ধে ঐতিহাসিক সাহসী রায়, যা বিবেচিত হয় নেপালের বিচার ব্যবস্থার মাইলফলক হিসেবে। চরম সাহসী এসব পদক্ষেপ নেওয়ায় 2017 সালে সুশীলাকে অভিশংসনের চেষ্টা করে তৎকালীন মাওবাদী নেতৃত্বাধীন সরকার। তবে জনগণ ও বিচার বিভাগের তীব্র বিরোধিতার মুখে মাত্র 3 দিনের মাথায় বাধ্য হয় সে প্রস্তাব প্রত্যাহার করতে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতির কারণে চরম জনপ্রিয় এ নারীকে দেশ শাসনের দায়িত্বে দেখতে চায় দীর্ঘ দুর্নীতিতে জর্জরিত নেপালের জনসাধারণ। ক্ষমতায় এলে নেপালের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নাম লেখাবেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান পেয়েছে এফবিআই। ঘটনাস্থল থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থাটি। ধারণা করা হচ্ছে এই বন্দুক দিয়েই হত্যা করা হয়েছিল চার্লি কার্ককে। এদিকে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে এফবিআই। বৃহস্পতিবার নাম পরিচয়হীন ওই ব্যক্তির ছবি প্রকাশ করে তার সন্ধান চাওয়া হয়। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। দেশটির ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে আলোচিত কার্ক গেল নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণদের সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা রাখেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।